উমাকান্ত ইংরাজি মাধ্যম স্কুলে আর্টস সাবজেক্ট চালু হতে যাচ্ছে, যা কোনোদিনই ছিল না। এবার আমরা ৮০টা আসন নিয়ে 10 বছর ধরে তা হয়নি। এবার ৮০টা আসন নিয়ে ইংরেজি মাধ্যম স্কুলে আর্টস চালু হতে যাচ্ছে। বিজ্ঞান বিভাগে ওই স্কুলেই আসন সংখ্যা বাড়িয়ে 40 ছিল, এখন ৮০টা করা হচ্ছে সায়েন্সে, যেখানে একাদশ শ্রেণীতে একটা সেকশন ছিল, সেখানে 4টি সেকশন করা হলো, আর্টসের 2টা, সায়েন্সের 2টা। যেখানে নার্সারি থেকে ক্লাস 12 অবধি একই শিফটে ক্লাস চলতো, এখন শ্রেণী সংখ্যা কম থাকায় প্রাইমারি সেকেন্ডারি আলাদা শিফটে ক্লাস হবে, আলাদা। প্রাইমারির জন্য গ্র্যাজুয়েট টিচার দেওয়া হবে, একজন পিজিটি ইকোনমিক্স, পিজিটি পল সায়েন্স, পিজিটি হিস্ট্রিও দেওয়া হবে। 1200 ছাত্রদের জন্য একজন এইচএম দেওয়া হবে। এবং আপনারা জানেন, রাজ্যে বেসরকারি স্কুল থেকে ছেড়ে দিয়ে সমস্ত স্টুডেন্টরা সিবিএসই স্কুল দিকে টার্ন করছে। গভর্নমেন্ট পরিচালিত, রাজ্য সরকার পরিচালিত যে সিবিএসই স্কুলগুলি ইদানিংকালে স্বীকৃতি পেয়েছে, সেগুলিতে অসম্ভব ভিড়। সেজন্য রাজ্য সরকার আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এছাড়া শিশুবিহার স্কুলে একাদশ শ্রেণীতে আসন সংখ্যা এবং সেকশন বাড়ানো হবে। এটা হলো 2টো আছে, আরও 2টো 80টা আসন করা হচ্ছে। অক্টোবরের মধ্যে উমাকান্ত ইংরেজি মাধ্যম শিশুবিহার স্কুল ছেড়ে আর তার আসল বিল্ডিংয়ে ফিরে যাবে। আমরা চেষ্টা করছি আসল বিল্ডিংয়ে, তাহলে আমাদের স্থান সংকুলনের কোনো রকম সমস্যা থাকবে না। এখন তো ইংরেজি মিডিয়াম স্কুলটা উমাকান্তের চলছে শিশুবিহারের, তাহলে শিশুবিহারও বিরাট স্পেস পেয়ে যাবে, তাদের আর কোনো অসুবিধা না, আরও বাড়াতে পারবো। এবং নিউ বিল্ডিং আমরা শিফট করে নিচ্ছি উমাকান্ত ইংরেজি মিডিয়ামটা। এটা আমরা অক্টোবরের মধ্যে টার্গেট নিয়ে এটা করছি, কারণ অসম্ভবে ভিড় বাড়ছে এবং প্রাইভেট স্কুলগুলিতে অসম্ভব ফিসের বিভিন্ন রকম চার্জ এত বেশি, আমাদের রাজ্যের গরিব মানুষের বড় অসুবিধা হয়। অথচ তাদের ইচ্ছা আছে ভালো স্কুলে পড়া, সেই জন্য এখন তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট, এত বেশি প্রেশার গভর্নমেন্ট স্কুলগুলোর প্রতি। আমি অতীতে দীর্ঘ বছর ধরে এই জিনিস দেখিনি, মানে সিবিএসই পরিচালিত স্কুলগুলোর মধ্যে প্রচণ্ড চাপ বাড়ছে, সেই কৈলাসহরই হোক, সেই বিলুনিই হোক, সব জায়গায় বাড়ছে। আমরা আপাতত এখানে আমরা এই ব্যবস্থাগুলি নিয়েছি, আজকেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো এতে অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলো। শিশুবিহার স্কুলে আগে ছিল 2টা সেকশন, এখন আছে এখন আরও 2টা, তো 80টা আসন বেড়ে যাবে। তো 80 ছিল 80 হয়ে যাবে একাদশ শ্রেণীতে, ক্লাস 11-এ। আমরা গতবারও তো আমরা কমার্স কোর্স, খুব সম্ভব গতবারই না এর আগের বছর, আমার ঠিক মনে নেই, কমার্স কোর্স ছিল না, আমরা শিশুবিহারে কমার্সও চালু করেছিলাম। এবার আমরা আরও সিট বাড়িয়ে দিয়েছি। 2টো সেকশন হবে, 80টা আসন বাড়বে টোটাল। 2টো না, কমার্সের এত প্রেশার নেই, আর্টস অ্যান্ড সায়েন্সই হবে, কমার্সের এত বেশি প্রেশার নেই। বিল্ডিং কাজ চলছে তো, কমপ্লিট হয়নি তো। বাংলাতে ক্লাস আছে, আরেকটা কলেজ আছে তো। এটা না, আর্টস চালু করতে যাচ্ছি, আর্টস এটা ছিল না, এই বছরে আমরা শুরু করছি। কারণ অনেক প্রাইভেট স্কুল থেকে অনেক ছেলে চলে এসছে যারা ক্লাস 10-এ। আজকেও আমার কাছে 3টা ছেলে এসছে হলিক্রস থেকে কাগজ নিয়ে স্কুলে ভর্তি হতে, শিশুবিহারে, উমাকান্ত, ইভেন স্টেট গভর্নমেন্টের অন্য স্কুলে। শিশুবিহার থেকে এসছে, ডন বস্কো থেকে এসছে, শ্রীকৃষ্ণ মিশন না, ডন বস্কো, হলিক্রস,
আরও অন্যান্য স্কুল থেকে অনেক ছেলে মেয়ে আসছে প্রত্যেক দিনেই, মানে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলিতে পড়ার জন্য। আরেকটা অভিযোগ কেমন আছে যে যারা এইসব স্কুল থেকে পড়ে, প্রাইভেট স্কুল থেকে পড়ে, 11-এ যখন তারা গিয়ে অন্য স্কুলে ভর্তি হয়, ওদের কাছ থেকে বড় মাপের একটা ডোনেশন নেওয়া, এই জিনিসটা কি মানে গভর্নমেন্টের কি জানা আছে? কোনটা? ধরুন ডন বস্কো বা এমন ধরনের যে প্রাইভেট স্কুলগুলি আছে, ইংলিশ স্কুল, ক্লাস 10 পর্যন্ত খুব চাপ থাকে, মানে ছাত্রছাত্রী পড়াশোনা, কিন্তু এই ক্লাস 10 পড়ার পরে 11-এ ভর্তি হতে গেলে যখন অন্য কোথাও যায়, সে সময় তাদের কাছ থেকে অনেক বেশি ফিস নেওয়া হয়। এই জিনিসটা কি আপনাদের কে নেয়? অন্য স্কুল, যে স্কুলে গিয়ে পড়তে যাবে, গভর্নমেন্ট স্কুলে? প্রাইভেট স্কুলে পড়তে যাবে? আমি এটা জানি না, আমার নলেজে নেই। কিন্তু গভর্নমেন্ট স্কুল তো এই বছর তো টোটাল শিক্ষাবর্ষ ফ্রি, টোটাল মুক্ত শিক্ষা, মানে ফি মুক্ত শিক্ষাবর্ষ। এটা তো আগে আমরা ঘোষণা করে দিয়েছি। লাস্ট ইয়ার পর্যন্ত সিট ছিল না, গভর্নমেন্ট স্কুল সিট খুব লিমিটেড, শিশুদের খুব লিমিটেড সিট। এখন তো বাড়িয়ে দিয়েছি, এর আগেও বাড়িয়েছে, কিন্তু এর আগেও বাড়িয়েছে নিচের দিকে, এবং কমার্স কোর্স করে দিয়েছিলাম। এখন যতটুকু সম্ভব আমরা যতটুকু পসিবল, মানে ছাত্রদের, রাজ্যের ছাত্রদের কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং আগরতলা একটু চাপ আছে অটোমেটিক্যালি, সেই জন্যেই আমরা এই সিদ্ধান্ত অভিভাবক এবং ছাত্রদের কথা চিন্তা করেই, শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। বললাম না, উমাকান্ততে ওফ, ইংরেজি মাধ্যম 8 চালু হবে 80টা আসন সংখ্যা নিয়ে। বললাম তো, এটা যেহেতু স্টুডেন্ট বেশি হবে, 2টা শিফট করতে হবে। হ্যাঁ, এটা যা আছে সরকারের, এটা এটা আচ্ছা, এটা রিলেটেড না। কেন রিলেটেড না? আমার সব স্কুলের সকালে যা আছে তাই। 8টা বলেছি কি, বোধহয় 8টা আছে, বোধহয় অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট বোধহয় 8টায়। আমি যত, এটা তো টাইম চেঞ্জ করতে পারবে না, এটা তো শিফটটা শুধু চেঞ্জ করছে, শিফট মর্নিং অ্যান্ড নুন। ওকে, থ্যাংক ইউ। মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত হয়েছে, মূলত রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য লং টার্ম একটা প্ল্যান নেওয়া হয়েছে। আমরা দুগ্ধের স্বাবলম্বী হব বললেই হবে না, দুগ্ধতে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এটা বললেই হবে না, এটা প্ল্যান থাকতে হবে। আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা 17-18-তে আগে একটা গভর্নমেন্ট ছিল, সে সময় এই 17-18 অর্থ বছরের দুগ্ধ উৎপাদন হয়েছিল 1,74,260 মেট্রিক টন। আমাদের মন্ত্রী শান্তনা চাকমা দায়িত্ব নেওয়ার পর 18-19-এ দুগ্ধ উৎপাদন হয়েছে 1,83,515 মেট্রিক টন, মানে 9,255 মেট্রিক টন দুধের উৎপাদন বেড়েছে। 19-20-তে গত বছর দুগ্ধ উৎপাদন হয়েছে 1,97,270 মেট্রিক টন, 270, বেড়েছে 13,756 মেট্রিক টন। কিন্তু তারপরেও দুধের স্বল্পতা রয়েছে। আমি 2 বছরেই সব কিছু করতে পারবো এটা মোটেই সম্ভব নয়। বাৎসরিক চাহিদা রাজ্যে দুধের 2,34,350 মেট্রিক টন, এবং দুধ উৎপাদন 1,97,270 মেট্রিক টন। তার মানে আরও শর্টেজ আছে 37,080 মেট্রিক টন। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা লং টার্ম একটা প্ল্যান করছি। আপনারা জানেন এতদিন ধরে রাজ্যে ছিল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই কনভেনশনাল সিমেন, এতদিন ছিল এরকম। অর্থাৎ
একটা গরুকে যদি বাংলা ভাষায় বলি ডাক ধরাতে হয়, একটা গরুকে যদি ডাক ধরাতে হয় তাহলে প্রেগনেন্ট হয় 40%। একটা গরুকে যদি ডাক ধরাই সেজন্য প্রেগনেন্ট হয় 40%। এই 40%-এর মধ্যে এতদিন ধরে মাত্র এই 40%-এর মধ্যে 40% মাত্র ফিমেল হতো। এই জায়গাটা ক্লিয়ার? 40%। আচ্ছা, এটা আমি যে ব্যবস্থায় করি না কেন নর্মালি দেখা যায় 40 to 50%-এর মধ্যে প্রেগনেন্ট হয়। এই যাই সিমেন আপনি ব্যবহার করুন, এটা 40 to 50% প্রেগনেন্ট হয়। এবার দেখা যায় যে ওইখানে যখন হয়, যখন প্রেগনেন্ট হওয়ার পর ডেলিভারি যখন হয় সেক্ষেত্রে মাত্র 40% হয় স্ত্রী জাতীয় গরু। এবার আমরা রাজ্য সরকার আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি ইন্ট্রোডাকশন অফ সেক্স সর্টেড সিমেন ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইন ক্যাটেল অফ সিলেক্টেড এআই পকেটস ইন ত্রিপুরা ডিউরিং দি ইয়ার 2020 থেকে 23। এই 3 বছরে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করলাম। কি? এতদিন ছিল কনভেনশনাল সিমেন, এখন হবে সেক্স সর্টেড সিমেন ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়ালটা থাকবে কিন্তু সেক্স সর্টেড সিমেন মানে 100টা যদি ডেলিভারি হয় এর মধ্যে 90% হবে ফিমেল। 90%, এটা কেরালা, হরিয়ানা, উড়িষ্যা, মহারাষ্ট্র সব জায়গাতে যায়। এই জন্য এবার আমরা 90% ফিমেল কাউ যদি পাই, ধীরে 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 যখন এগুলি হবে অটোমেটিক্যালি আমাদের দুধের চাহিদাটা প্ল্যান করে, সেজন্য আমরা এটা, এই জন্য রাজ্য মন্ত্রিসভা একটা নূতন স্কিম ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প নামে একটা স্কিম আমরা ঘোষণা করেছি। এবং এই জন্য টোটাল প্রজেক্ট কস্ট 13,10,40,000। 13,10,40,000 টোটাল প্রজেক্ট কস্ট। এই জন্য 90-10 শেয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টের 90%, আমাদের লাগবে 10%। এবং 20-21 এই বছরে আমরা 78,000 পশুকে টার্গেট করেছি, 78,000 পশুকে টার্গেট করেছি। 21-22-এ 46,800 গরুকে টার্গেট করেছি। 22-23-এ 31,200। তাহলে এই 3 বছরে আমরা 1,56,000 গরুর উপরে আমরা এই পদ্ধতিটাকে আমরা ব্যবহার করব। এবং এর মধ্যেই আগাম সেন্ট্রাল গভর্নমেন্ট 4,24,53,000 টাকা পাঠিয়ে দিয়েছে। 4,24,53,000 টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো টোটাল কস্ট 13,10,40,000, এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 11,79,36,000 দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা দেবো বাকিটা। এই হলো স্কিম। এবং স্কিমের নাম সেটা বললাম মন্ত্রিসভা সেদিন অলরেডি কারা এই সেক্টরটা দিবে অলরেডি আপনার টেন্ডার কল হয়ে গেছে। হ্যাজ কোটেড রেট 519 টাকা পার স্ট্র, মানে স্ট্র মানে আপনি ইয়ে ধরতে পারেন, এটাকে বলেন ডোজ ধরতে পারেন স্ট্র। তো 519 টাকা ডোজ। এর মধ্যে এই 519 টাকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে 420 টাকা এবং বেনিফিশিয়ারি দেবে 50 টাকা। রাষ্ট্রীয় গোকুল মিশন নামে একটা আছে, এটা দেবে 21 টাকা 85। রাজ্য সরকার দেবে 27 টাকা 15। এই হলো আমাদের পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নেওয়া হয়েছে কিভাবে
দুধের স্বয়ম্বর করা যায়, সেজন্য আমরা এই মন্ত্রিসভা এদিন সিদ্ধান্ত দিয়েছে। আপনারা জানেন যে 10,323 নিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল, অন্য একটা মামলা, আমরা যেটা দিয়েছি এটা না। 19/6/2020 সেখানে একটা মামলা উঠেছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, উই কল আপন দি স্টেট টু প্লেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেভিডিভিট ইন্ডিকেটিং দি স্ট্যান্ড অফ দি স্টেট, আমাদের স্ট্যান্ড কি তাদের সম্বন্ধে, অ্যান্ড হোয়াট স্টেপ দি স্টেট ইজ কন্টেম্পলেটিং অ্যান্ড দি কাইন্ড অফ বেনিফিট, কী ধরনের আমরা বেনিফিট দিতে চাই, ইট সিক্স টু এক্সটেন্ড টু দি টিচার্স, শিক্ষকদের কী বেনিফিট দিতে চায়, বাই ওয়ে অফ অল্টারনেট এমপ্লয়মেন্ট, বিকল্প কর্মসংস্থান আমরা কি করতে চাই, কি পদ্ধতি করে চাই, কি সাহায্য করতে চাই, এটার জন্য ডিটেলস এফিডেভিট দেওয়া হয়। এবং সেই জন্য আমাদের টাইম দেওয়া হয়েছে, সেই জন্য আমরা, এবং এটা ওই অর্ডারে বলা হয়েছে লাস্ট অফ জুলাই কেসটা ওঠার কথা। অ্যাকর্ডিংলি আমরা রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করে দিয়েছি। এবং কি দাখিল করেছি, এই যে অনেকে প্রশ্ন ওঠে কি করবেন তাদেরকে। 1, এফিডেভিটের মূল অংশ, পারমিট দি স্টেট গভর্নমেন্ট টু কনসিডার and appoint these discharged ad hoc teachers to vacant sanction Group C, Group D posts in the services of the state of Tripura on fulfillment of the eligibility conditions and with age relaxation wherever it is required. যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা এজ রিল্যাক্সেশন জন্য আমরা দিতে চাই। সেকেন্ড, permit age relaxation in respect of the such appointments as prayed herein above of the ad hoc teachers against sanction vacant non-technical Group C and Group D posts in different state government departments, বিভিন্ন দপ্তরে দেওয়া হবে যে। থার্ড, permit the state government to allow relaxation in other conditions, এতক্ষণ বলছি এজ রিল্যাক্সেশন, other conditions in recruitment rules as per need and justification. Jodi permit the state government to allow relaxation in the conditions in recruitment rules as per need and justification. Last, permit the state government to appoint the discharged ad hoc teachers against vacant government posts as per eligibility directly without open advertisement. আশা করি পরিষ্কার। এর থেকে রাজ্য সরকার আর কি পরিষ্কার বলতে পারবে আমরা জানি না। অলরেডি সুপ্রিম কোর্ট, ল অফ দি ল্যান্ড, সুপ্রিম কোর্ট তাদের সে তৎকালীন রাজ্য সরকার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটাকে অবৈধ বলেছে। আমরা সেই জন্যেই সুপ্রিম কোর্টে গেছি। আমরা এরকমভাবে নিতে চাই, এই রিলেশন করতে চাই, টেকনিক্যাল পোস্টের ইফ নেসেসারি আর চেঞ্জ করব, ওপেন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া করতে চাই, তুমি আমাদেরকে পারমিট করো। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার কনসেপশন। একটা বিষয় না বলে পাচ্ছি না, বললে আবার অনেকের গায়ে লাগে, সেটাও মুশকিল, না বলেও তো পারি না। যদিও এটা আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল, আমি আপনাদের অ্যাডভাইস দিই না, আপনাদের শিক্ষাও দিই না, শুধু স্মরণ করে দিতে চাই। আমি বলেছিলাম সেদিন 36টা অ্যাগ্রিগেশন কার্ডের মধ্যে
31টা দিয়েছে, এবং এটা ত্রিপুরার ইতিহাসে একসাথে এতগুলি এগ্রিগেশন কার্ড কোনোদিন অতীতে দেয়নি। দেওয়ার পরে এখানে যদিও সেখানে প্রদীপ দত্ত ভৌমিক, জয়ন্ত ভট্টাচার্য, অভিষেক দে সেক্রেটারি, রিপোর্টার সন্ধান পত্রিকা, জয়ন্ত ভট্টাচার্য পিটিআই, সেক্রেটারি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, সেক্রেটারি ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব, ডাইরেক্টর আইসিএ, শ্রী কমল কলই, এডিটর ত্রিপুরা টিভি চ্যানেল। দেওয়ার পর জনৈক একটা পার্টিকুলার পত্রিকাতে যাকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে এনআইএর তালিকায় অভিযুক্ত জালিয়াত পেল সাংবাদিকতার কার্ড, তারপরে গরু চুরির কেস। আপনাদের সাংবাদিকদের বলছে, আমি জানি না। এবং অনেক আগে জালিয়াতি করেছিল, এবং একটা জায়গায় ফলে মাসিদ আলীর মতো জালিয়াত যারা কোনোদিন এই পেশার শব্দগুলি এই পেশার সাথে যুক্ত ছিল না কোনোদিন, তারা নকল কাগজ দিয়ে কার্ড পেয়ে যাচ্ছে কারোর আশীর্বাদে। রাজ্য সরকার এবার এই ঘটনার তদন্ত করায় কি না তাই দেখার। অ্যাকর্ডিংলি এই ধরনের নিউজ পেয়ে ডাইরেক্টর অলরেডি তাকে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পর সে রিপ্লাই দিয়েছে এবং এই নিউজে কন্ডেম করেছে, আরও বিভিন্ন রকম উদ্দেশ্য প্রণোদিত এসব কিছু বলেছে। সবচেয়ে বড় কথা হলো, যিনি লিখলেন, যে পত্রিকায় লিখলেন যে এ কোনোদিন সাংবাদিকতার সাথে কোনোদিন জড়িত ছিল না, এই সন্ধান পত্রিকা ওনাকে বলল, টু হুম ইট মে কনসার্ন, দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার মাসাদ আলী, son of Mr. Abdul Rasim of Tila Bazar, Kailashwar, North Tripura, has been worked this newspaper, মানে সন্ধান, as a reporter since 1990. আরেকজন বলবে, হাত নাড়িয়ে বলি কেন? He is capable, বলছে, he is capable to write, feature and reporting. I wish him success in every life. শুধু এটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। আমাদের যখন দোষ ধরে দেই, আমাদের যখন দোষ ধরে আমরা স্বীকার করি, যেমন কালকে যে আপনাদের সামনে বলেছিলাম ডেথ পেশেন্ট, আমি কোনোদিন রোগীর নাম বলি না, বলেছি কোনোদিন? কোনো একজন কোনো একটা পত্রিকা বলছে হড়হড় করে রোগীর নাম বলছে, নট অ্যাট অল। ডেথ কেস, আমি অপিনিয়ন, এক্সপার্টদের অপিনিয়ন বলছি, ডেথ কেসের নাম আমরা বলতে পারি। কালকে যে নামগুলি বলেছি সেগুলি সবগুলি ডেথ কেসের নাম। সম্পাদনা করতে গেলে আমি বলি না শিক্ষা দিব, কিন্তু ভুলটা যদি আমার যেমন ভুলটা ধরছেন, হড়হড় করে নাম বলে যাচ্ছেন উনি, পজিটিভ কয়টা নেগেটিভ কয়টা আপনারাই চাইছেন রিপোর্টিং যেন হয়, আবার আপনারাই ক্রিটিসিজম করছেন। সম্পাদনা নিউজ আলাদা জিনিস। আর বোধহয় নিশ্চয়ই মাসিদ আলী সম্বন্ধে উনি স্ট্রংলি রিকমেন্ড করলেন ওর এগ্রিগেশন কার্ডের জন্য, কোনোদিন সাংবাদিক সাথে যুক্ত ছিল না। এটা কি ব্যাখ্যা? আমি আর কিচ্ছু বলবো না। বিচারের ভার আপনাদের। আপনাদের কোনো লোক যদি ভুল করে সেটা আপনারা লিখবেন না, ভেরি গুড,
যে কি স্টাইল আই ডোন্ট নো। আমি ভুল করলে আমারটা সংশোধন করতে পারবো, আপনাদের ভুলটা এডিটোরিয়ালে বা কোথাও যখন সংশোধন করলে সংশোধনের কথা বলবে না, হ্যাঁ ভুল করেছি এরমভাবে লেখাটা। তারপরে বলছে যে একটা পত্রিকার একটা চ্যানেলের নাম নাই, তাকে গ্রেডুয়েশন কার্ড দেওয়া হয়েছে, কক ত্রিপুরা। রুলসে পরিষ্কার বলছে eligibility criteria experience may be waived by the committee in its discretion provided in the members are otherwise satisfied। যে লিস্টগুলি আছে এটার মধ্যে কোনোটাই, এই যে লিস্টগুলি আছে ত্রিপুরাতে কি বলে চ্যানেল, একটাও কিন্তু ট্রাইবাল চ্যানেল নেই। একটা ট্রাইবাল, যদিও কক ত্রিপুরা অনেক আগেই প্রেয়ার দিয়ে রেখেছে,